শুভ দীপাবলি বন্ধুরা। আমরা তুঙ্গভদ্রার তীরে উপন্যাস পড়ছিলাম। প্রথম পর্বের 4-5 অবধি আমাদের হয়ে গেছে। আজ 6 থেকে শুরু হবে। আমরা ইতিমধ্যেই দেখেছি, শুনেছি বলা ভালো হবে, অর্জুন বর্মার প্রবেশ হয়ে গেছে, যে আমাদের উপন্যাসের নায়ক, যেখান থেকে গল্পের মোড় শুরু হবে সম্পূর্ণ অন্যদিকে। বন্ধুরা, আজ আমরা 6 থেকে পড়া শুরু করব। ওদিকে মকরমুখী নৌকায় সকলে ঘুমাইয়া পড়িয়াছিল। কেবল 2 জন রাতপ্রহরী নৌকার সম্মুখে ও পিছনে জাগিয়া বসিয়াছিল। আর জাগিয়াছিল বলরাম কর্মকার ও জলধৃত যুবক। চাঁদের আলোয় পাটাতনের উপর বসিয়া 2 জনে নিম্নস্বরে কথা বলিতেছিল। যুবক 1 পেট গরম ভাত খাইয়া ও 2 দণ্ড ঘুমাইয়া লইয়া অনেকটা চাঙ্গা হইয়া উঠিয়াছে। তাহাদের বাক্যালাপ অধিকাংশই প্রশ্নোত্তর। বলরাম প্রশ্ন করিতেছে, যুবক উত্তর দিতেছে। বলরাম যে যুবককে প্রশ্ন করিতেছে তাহা কেবল কৌতূহল প্রণোদিত নয়, অনাহত অতিথির প্রকৃত পরিচয় সংগ্রহ করাই তাহার মূল উদ্দেশ্য। এ বিষয়ে বুদ্ধিহীন চিপিটক মূর্তি ও বুদ্ধিমান বলরামের মনোভাব একই প্রকার। বলরাম বলিল, তুমি যে মুসলমান নও তাহা আমি বুঝেছি। তোমার নাম কি? যুবক বলরামের দিকে চকিত দৃষ্টিপাত করিয়া চরের দিকে চক্ষু ফিরাইল, অস্পষ্ট স্বরে বলিল, আমার নাম অর্জুন বর্মা। বলরাম মৃদু স্বরে হাসিল, ভালো। আমি ভেবেছিলাম তোমার নাম বুঝি দণ্ডপাণি। অর্জুন বর্মার পাশে দণ্ড 2টি রাখা ছিল। সে একবার সেই দিকে চক্ষু নামাইয়া বলিল, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ, কিন্তু এই দণ্ড 2টি না থাকলে এতদূর আসতে পারতাম না, তার আগেই ডুবে যেতাম। বলরাম বলিল, তুমি কোথা থেকে আসছো? অর্জুন বর্মা বলিল, গুলবর্গা থেকে। বলরাম বলিল, গুলবর্গা? নাম শুনেছি, দক্ষিণে জগন্দের রাজধানী। ওরা বড় অত্যাচারী, বর্বর জাত। আমিও ওদের জন্য দেশ ছেড়েছি। বাংলাদেশ যবনে ছেয়ে গেছে। তুমিও কি ওদের অত্যাচারে দেশ ছেড়েছ? হ্যাঁ। অর্জুন বর্মা থামিয়া থামিয়া বলিতে লাগিল, গুলবর্গার কাছে ভীমা নদী। ওদের অত্যাচারে আজ সকালবেলা ভীমা নদীতে ঝাঁপ দিয়েছিলাম। ভীমা এসে কৃষ্ণাতে মিশেছে, তার অনেক পরে কৃষ্ণা তুঙ্গভদ্রায় মিশেছে। এতদূর তা ভাবিনি। লাঠি 2টো ছিল, তাই কোনো মতে ভেসেছিলাম। তারপর তুমি বাঁচালে। বলরাম প্রশ্ন করিল, কোথায় যাচ্ছিলে? বিজয়নগর। ভেবেছিলাম সাঁতার কেটে তুঙ্গভদ্রার দক্ষিণ তীরে উঠব, তারপর পায়ে হেঁটে বিজয়নগর যাব। তা ভালোই হলো, আমরাও বিজয়নগরে যাচ্ছি। তোমার পায়ে হাঁটার পরিশ্রম বেঁচে গেল। কিছুক্ষণ উভয়েই নীরব রহিল। তারপর অর্জুন বর্মা প্রশ্ন করিল, তোমরা কোথা থেকে আসছো? কলিঙ্গ থেকে, 3 মাসের পথ। সামনের বড় নৌকায় কারা যাচ্ছে? বলরাম একটু চিন্তা করিল, কিন্তু এখন তাহারা তুঙ্গভদ্রার স্রোতে প্রবেশ করিয়াছে। নদীর 2 কূলেই বিজয়নগরের অধিকার। জগন রাজ্য অনেক দূরে কৃষ্ণার পর পারে, সুতরাং অধিক সাবধানতা নিষ্প্রয়োজন। সে বলিল, কলিঙ্গের 2 রাজকন্যা যাচ্ছেন। বড় রাজকন্যার সঙ্গে বিজয়নগরের রাজা দেবরায়ের বিয়ে হবে। অর্জুন বর্মা আর কোনো ঔৎসুক্য প্রকাশ করিল না। বলরাম পাটাতনের ওপর লম্বমান হইয়া বলিল, রাত হয়েছে, শুয়ে পড়। শুয়ে পড়ো, এখন তোমার শরীরে গ্লানি দূর হয়নি। অর্জুন লাঠি 2টি পাশে লইয়া শয়ন করিল। বলিল, তোমার নিজের কথা তো বললে না। তুমি কলিঙ্গ দেশের মানুষ, বাংলাদেশের কথা কি বলছিলে? বলরাম বলিল, আমি কলিঙ্গ থেকে আসছি বটে, কিন্তু বাংলাদেশের লোক। আমার নাম বলরাম, জাতিতে কর্মকার। অর্জুন বলিল, বাংলাদেশ তো অনেক দূর, তুমি দেশ ছেড়ে এত দূর এসেছ? বলরাম আক্ষেপ ভরে বলিল, আরে ভাই, বাংলাদেশ কি আর বাংলাদেশ আছে? শ্মশান হয়ে গেছে। সেই শ্মশানে বিকট প্রেত পিশাচ নেচে বেড়াচ্ছে, তাই দেশ ছেড়ে পালিয়ে এসেছি। বাংলাদেশে বুঝি জবন রাজা? হ্যাঁ, মাঝে কয়েক বছর রাজা গণেশ সিংহাসনে বসেছিলেন। বাঙালি হিন্দুর বরাত ফিরেছিল, তারপর আবার যে নরককে সেই নরক।
ওরা বড় অত্যাচারী, বড় নৃশংস। অর্জুনের কথাগুলি অসমাপ্ত রহিয়া গেল, যেন মনের মধ্যে অসংখ্য অত্যাচার ও নৃশংসতার কাহিনী অকথিত রহিয়া গেল। বলরাম হঠাৎ বলিল, ভালো কথা, তোমার বিয়ে হয়েছে? না। আকাশে অবরোহী চন্দ্রের পানে চাহিয়া অর্জুন ম্রিয়মাণ স্বরে বলিল, যবনের রাজধানীতে বিয়ে করলে তার প্রাণ সংশয়, বিশেষত যদি বউ সুন্দরী হয়। যাদের ঘরে সুন্দরী মেয়ে জন্মেছে তারা মেয়ের বয়স 7-8 হতে না হতেই বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়। অনেকে মেয়ের মুখে ছুরি দিয়ে দাগ কেটে মেয়েকে কুৎসিত করে দেয়, যাতে যবনদের নজর না পড়ে। তাতেও রক্ষে নেই, মুসলমান সিপাহীরা যুবতী মেয়ে দেখলেই ধরে নিয়ে যায় আর স্বামীকে কেটে রেখে যায়, যাতে নালিশ করবার কেউ না থাকে। দক্ষিণ দেশে মেয়েদের পর্দা ছিল না, এখন তারা যবনের ভয়ে ঘর থেকে বেরোয় না। বলরাম উত্তেজিতভাবে উঠিয়া বসিয়া বলিল, যেখানে যবন সেখানেই এই দশা। তবে আমার জীবনের কাহিনী বলি শোনো। বর্ধমানের নাম বোধহয় তুমি শুনোনি। দামোদর নদের তীরে মস্ত নগর, সেখানে আমার কামারশালা ছিল, বেশ বড় কামারশালা। কাস্তে কুড়ুল কাটারি তৈরি করতাম, ঘোড়ার খুরে নাল ঠুকতাম, গরুর গাড়ির চাকায় হাল বসাতাম, তলোয়ার সরকি এমনকি কামান পর্যন্ত তৈরি করতে জানি। কিন্তু মুসলমান রাজারা তৈরি করতে দিত না। মাঝে মাঝে রাজার লোক এসে তদারক করে যেত। আমরা অবশ্য লুকিয়ে অস্ত্রশস্ত্র তৈরি করতাম। কিন্তু সে যাক, একবার লোহা কিনতে জঙ্গলিদের গায়ে গিয়েছিলাম। ওরা পাহাড় জঙ্গল থেকে লোহা নুড়ি সংগ্রহ করে এনে পুড়িয়ে লোহা তৈরি করে। আমরা কামারেরা গরুর গাড়ি নিয়ে যেতাম, তাদের কাছ থেকে লোহা কিনে আনতাম। সেবার গাঁ থেকে লোহা কিনে দুদিন পরে ফিরে এসে দেখি মুসলমান সেপাইরা আমার কামারশালা তছনছ করে দিয়েছে, আমার বউটাকে ধরে নিয়ে গেছে। বলরাম আবার স্মরণ করিল। কিছুক্ষণ আকাশের পানে চাহিয়া থাকিয়া গভীর দীর্ঘশ্বাস ফেলিল। বউটা মুখরা ছিল বটে, কিন্তু ভারী সুন্দর দেখতে ছিল। যাকগে মরুকগে, যে যেমন কপাল নিয়ে এসেছে। আমার আর দেশে মন টিকল না। ভাবলাম যে দেশে মুসলমান নেই সেই দেশে যাব। তারপর একদিন লোহার ডান্ডা দিয়ে একটা জঙ্গি জোয়ানের মাথা ফাটিয়ে দিয়ে কলিঙ্গ দেশে চলে এলাম। কলিঙ্গ দেশে এখনো যবন ঢুকতে পারিনি, কিন্তু ঢুকতে কতক্ষণ। আমি একেবারে কলিঙ্গের দক্ষিণ কোণে কলিঙ্গ পত্তনে এসে আবার নতুন করে কামারশালা ফেদে বসলাম। কলিঙ্গে তখন যুদ্ধ চলছে, কামারদের খুব পসার। আমি অস্ত্র শস্ত্র তৈরি করতে লেগে গেলাম। রাজা থেকে পদাতিক পর্যন্ত সবাই আমার নাম জেনে গেল। তারপর যুদ্ধ থামল। বিজয়নগরের রাজার সঙ্গে কলিঙ্গের রাজকন্যার বিয়ে ঠিক হলো। নৌবহর সাজিয়ে রাজকন্যা বিয়ে করতে যাবেন। আমি ভাবলাম দুচ্ছাই, দেশ ছেড়ে যত দূর যখন এসেছি তখন বিজয়নগরেই বা যাব না কেন। বিজয়নগরের রাজবংশ বীরের বংশ, 100 বছর ধরে যবনদের কৃষ্ণা নদী ডিঙোতে দেননি। বর্তমান রাজা শুধু বীর নন, গুণের আদরও জানেন। যদি তার নজরে পড়ে যায় আমার বরাত ফিরে যাবে। গেলাম নৌনায়ক মশাইয়ের কাছে। নৌবহরে দূরযাত্রার সময় যেমন সঙ্গে ছুতোর দরকার, তেমনি কামারও দরকার। নৌনায়ক মহাশয় আমার নাম জানতেন, খুশি হয়ে নৌকায় কাজ দিলেন। আর কি, যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়লাম। সেই থেকে চলেছি। বলরামের কথা বলিবার ভঙ্গি হইতে মনে হয় সে জীবনে অনেক দুঃখ পাইয়াছে, কিন্তু দুঃখ বস্তুটাকে সে বেশি আমল দেয় না। দুঃখ তো আছেই, দুঃখ তো জীবনের সঙ্গী। তাহার ফাঁকে ফাঁকে যতটুকু সুখ আহরণ করা যায় ততটুকুই লাভ। বলরাম ঘাড় ফিরাইয়া দেখিল অর্জুন বর্মার চোখ মুদিত, সে বোধহয় ঘুমাইয়া পড়িয়াছে। তাহার ক্লান্ত শিথিল মুখের পানে চাহিয়া বলরাম হৃদয়ের মধ্যে একটু স্নেহের ভাব অনুভব করিল। আহা, ছেলেটার কতই বা বয়স হবে, বড় জোর 21-22। বলরামের চেয়ে অন্তত 10 বছরের ছোট। এই বয়সে অভাগা অনেক দুঃখ পাইয়াছে। অনেক দুঃখ না পাইলে কেউ দেশ ছাড়িয়া পলাইবার জন্য নদীতে ঝাঁপাইয়া পড়ে না। বন্ধুরা, এই পর্যন্ত হলো আমাদের 6 অধ্যায়। এরপর আমরা পড়ব 7 অধ্যায়। পরদিন প্রত্যুষে নৌকা 3টি নোঙ্গর তুলিয়া আবার উজানে যাত্রা করিল। তুঙ্গভদ্রায় বড় নৌকা চালানো কিন্তু কৌশল সাধ্য কর্ম, তজ্জন্য আড় কাঠির সাহায্য লইতে হয়।
নদীগর্ভ পূর্বের ন্যায় গভীর নয়, নদীর তলদেশ শিলাপ্রস্তরে পূর্ণ, কোথাও পাথুরে দ্বীপ জল হইতে মাথা ঠেলিয়া উঠিয়াছে। অতি সাবধানে লগি দিয়া জল মাপিতে মাপিতে অগ্রসর হইতে হয়। নদীর প্রসারও অধিক নয়, কোথাও পঞ্চদশ রজ্জু, কোথাও আরো কম। দুই তীরের উচ্চ পাষাণ প্রাকার নদীকে সংকীর্ণ খাতে আবদ্ধ করিয়া রাখিয়াছে। নৌকা নদীর মাঝখান দিয়া চলিলেও দুই তীর নিকটবর্তী। সঙ্গে দেশজ্ঞ আর কাঠি আছে, তাহার নির্দেশে হাঙ্গরমুখী নৌকাটি সর্বাগ্রে চলিল, তার পিছনে ময়ূরপঙ্খী, সর্বশেষে ভর। হাঙ্গরমুখী নৌকা অপেক্ষাকৃত ক্ষুদ্র ও লঘু, তাই আর কাঠি তাহাতে থাকিয়া পথ দেখাইয়া চলিল। কখনো দক্ষিণ তীর ঘেঁষিয়া, কখনো উত্তর তীর চুম্বন করিয়া, কখনো দাঁড় টানিয়া, কখনো পাল তুলিয়া নৌকা তিনটি ভুজঙ্গ প্রয়াত গতিতে স্রোতের বিপরীত মুখে অগ্রসর হইল। মধ্যাহ্নে আহারাদি সম্পন্ন হইলে চিপিটক মূর্তি আজ্ঞা দিলেন, যে লোকটাকে কাল নদী থেকে তোলা হয়েছে, আমার সন্দেহ সে শত্রুর গুপ্তচর, তাকে এই নৌকায় নিয়ে এসো। সঙ্গে যেন দুজন সশস্ত্র রক্ষী থাকে। চিপিটক মূর্তি যদিও সাক্ষী গোপাল, তবুও তিনি নামতো এই অভিযানের নায়ক, তাই তার ছোটখাটো আদেশ সকলে মানিয়া চলিত। মকরমুখী নৌকায় আদেশ পৌঁছিলে অর্জুন বর্মা লাঠি দুটি হাতে লইয়া উঠিয়া দাঁড়াইল। বলরাম হাসিয়া বলিল, লাঠি রেখে যাও, চিপিটক মামার কাছে লাঠি নিয়ে গেলে মামার নাভিশ্বাস উঠবে। অর্জুন বর্মা ক্ষণেক চিন্তা করিয়া বলরামকে বলিল, তুমি লাঠি দুটি রাখো, আমি ফিরে এসে নেব। অর্জুন দুইজন সশস্ত্র প্রহরী সহ ডিঙ্গিতে চড়িয়া ময়ূরপঙ্খী নৌকায় চলিয়া গেল। বলরাম কৌতূহলের বশে লাঠি দুটি ঘুরাইয়া ফিরাইয়া দেখিতে লাগিল। সে লাঠির দেশের লোক, যে দেশে বাঁশের লাঠি সাধারণ লোকের প্রধান অস্ত্র, সেই দেশের মানুষ। সে দেখিল বাঁশের লাঠি দুটি বাংলাদেশের লাঠির মতোই, বিশেষ পার্থক্য নাই। 6 হাত লম্বা, গাঁটগুলি ঘন সন্নিবিষ্ট, দুই প্রান্তে পিতলের তারের শক্ত বন্ধন, যেমন দৃঢ় তেমনি লঘু। এরূপ একটি লাঠি হাতে থাকিলে 50 জন শত্রুর মহড়া লওয়া যায়, কিন্তু দুটি লাঠি কেন? বলরাম লাঠি দুটি হাতে তৌল করিয়া দেখিল, তাহার গর্ভে সোনারূপা লুকানো থাকিলে এত লঘু হইত না, জলে পড়িলে ডুবিয়া যাইত। তবে অর্জুন বর্মা লাঠি দুটি হাতছাড়া করিতে চায় না কেন? ভ্রু কুঞ্চিত করিয়া ভাবিতে ভাবিতে হঠাৎ একটা কথা তাহার মনে হইল। সে আবার লাঠি দুটিকে ভালোভাবে পরীক্ষা করিল। ও এই ব্যাপার! তাহার ধারণা ছিল বাংলাদেশের বাইরে কৌশল আর কেহ জানে না। তা নয়। বলরামের মুখে হাসি ফুটিল। সে বুঝিল অর্জুন বর্মা বয়সে তরুণ হইলেও দূরদর্শী লোক। ওদিকে অর্জুন বর্মা ময়ূরপঙ্খী নৌকায় পৌঁছিয়াছিল, কিন্তু বাইরে পাটাতনের উপর বা রই ঘরের ছাদে প্রখর রৌদ্র। চিপিটক তাহাকে নিজ কক্ষে ডাকিয়া পাঠাইলেন। কক্ষটি দিবা দ্বীপ্রহরেও ছায়াচ্ছন্ন। দারু নির্মিত দেওয়ালগুলিতে জানালা নাই, জানালার পরিবর্তে টঙ্কার ন্যায় ক্ষুদ্রাকৃত অনেকগুলি ছিদ্র প্রাচীর গাত্রে জাল রচনা করিয়াছে। এইগুলি আলো ও বাতাসের প্রবেশপথ। চিপিটক একটি মাদুরের উপর বালিশে হেলান দিয়া বসিয়া আছেন। এক কোণে বৃদ্ধ রসরাজ একখানি পুঁথি, বোধহয় সুশ্রুত সংহিতা, চোখের নিকট ধরিয়া পাঠ করিবার চেষ্টা করিতেছেন। অর্জুন বর্মা ঘরে প্রবেশ করিয়া একবার দুই করতল যুক্ত করিয়া সম্ভাষণ জানাইল, তারপর আবার দ্বারের সন্নিকটে উপবিষ্ট হইল। বলা বাহুল্য, অর্জুন বর্মাকে যখন নৌকায় ডাকা হইয়াছিল, তখন রাজকন্যারা জানিতে পারিয়াছিলেন। স্বভাবতই তাহাদের কৌতূহল উদ্রিক্ত হইয়াছিল। অর্জুন বর্মা মামার কক্ষে প্রবেশ করিলে মণিকঙ্কনা চুপি চুপি বলিল, মালা চল, ও ঘরে কি কথাবার্তা হচ্ছে শুনি। বিদ্যুৎ মালা ঈষৎ ভ্রু তুলিয়া বলিলেন, ও ঘরে আমাদের যাওয়া উচিত হবে। মণিকঙ্কনা বলিল, ও ঘরে যাব কেন? দেওয়ালের ঘুলঘুলি দিয়ে উকি মারব, আয়। দুই ভগিনী নিজ কক্ষ হইতে বাহির হইয়া পাশের দিকে চলিলেন। সন্তর্পণে সচ্ছিদ্র গৃহ প্রাচীরের কাছে দিয়া ছিদ্রপথে দৃষ্টি প্রেরণ করিলেন। কক্ষের অভ্যন্তরে তখন পরম উপভোগ্য প্রহসন আরম্ভ হইয়াছে।
চিপিটক বালিশ ছাড়িয়া চিড়িক মারিয়া উঠিয়া বসিলেন। অর্জুন বর্মার দিকে অভিযোগী অঙ্গুলি তীরদেশ করিয়া রমণীসুলভ কণ্ঠে তর্জনী করিলেন, তুমি ম্লেচ্ছ, তুমি মুসলমান। অর্জুন বর্মার মেরুদণ্ড কঠিন ও ঋজু হইয়া উঠিল, চোখে বিদ্যুৎ খেলিয়া গেল। সে মেঘমন্দ্র স্বরে বলিল, না, আমি হিন্দু ক্ষত্রিয়। চিপিটক তাহার কণ্ঠস্বর শুনিয়া চমকাইয়া উঠিয়াছিলেন, সামলাইয়া লইয়া বলিলেন, বটে বটে, তুমি কেমন ক্ষত্রিয় এখনই বোঝা যাবে। ওরে, ওর গা শুকে দেখ তো, হিঙ্গু পলাণ্ডু রসন্নের গন্ধ বেরুচ্ছে কিনা। রক্ষীদ্বয় আদেশ পাইয়া অর্জুন বর্মার গা শুকিল। আগানা, পেঁয়াজ রসুন হিঙ্গের গন্ধ নেই। ঘরের কোণে বসিয়া রসরাজ শুনিতেছিলেন। তিনি বিরক্তি সূচক চটকার শব্দ করিলেন। চিপিটক কিন্তু দমিলেন না, বলিলেন, গায়ের গন্ধ নদীর জলে ধুইয়ে গেছে। তোমার নাম কি? অর্জুন বর্মা নাম বলিল। শুনিয়া চিপিটক বলিলেন, বটে, অর্জুন বর্মা, একেবারে পৌরাণিক নাম। ভালো, বলো দেখি অর্জুন কে ছিল। অর্জুন বর্মা এতক্ষণে চিপিটক মামার বিদ্যা বুদ্ধি বুঝিয়া লইয়াছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে রঙ্গ কৌতুকে তাহার রুচি নাই। সে গম্ভীর মুখে বলিল, পাণ্ডব। অর্জুনের বাবার নাম কি ছিল? শুনেছি দেবরাজ ইন্দ্র। চিপিটক অমনি কোলাহল করিয়া উঠিলেন, ধরেছি ধরেছি, যাবে কোথায়? যে অর্জুনের বাবার নাম জানে না সে কখনো হিন্দু হতে পারে না, নিশ্চয়ই যবনের গুপ্তচর। রক্ষী, তোমরা ওকে বেঁধে নিয়ে যাও। রসরাজ রুক্ষস্বরে বাধা দিলেন, বলিলেন, চিপিটক, তুমি থামো, চিৎকার করো না। অর্জুনের বাবার নাম ও ঠিক বলেছে, তুমি অর্জুনের বাবার নাম জানো না, সুতরাং বেঁধে রাখতে হলে তোমাকেই বেঁধে রাখতে হয়। চিপিটক থতমত খাইয়া গেলেন, ক্ষীণ কণ্ঠে বলিলেন, কিন্তু অর্জুনের বাবার নাম তো পাণ্ডু। রসরাজ বলেন, পাণ্ডুর নামমাত্র বাবা, আসল বাবা ইন্দ্র। চিপিটক অগত্যা নীরব রহিলেন। রসরাজ শাস্ত্রজ্ঞ ব্যক্তি, বেদ পুরাণে পারঙ্গম, তাহার কথার বিরুদ্ধে কথা বলা চলে না। রসরাজ অর্জুনকে সম্বোধন করিয়া বলিলেন, অর্জুন বর্মা, তোমার শরীর কেমন? গায়ে ব্যথা হয়েছে? অর্জুন বলিল, সামান্য। আপনার ঔষধের গুণে দেহের সমস্ত গ্লানি দূর হয়েছে। রসরাজ বলিলেন, ভালো ভালো, তুমি যদি আত্মপরিচয় দিতে চাও দিতে পারো, না দিতে চাও দিও না, তুমি অতিথি, আমরা প্রশ্ন করব না। অর্জুন বলিল, আমার পরিচয় সামান্যই। সে বলরামকে যাহা বলিয়াছিল তাহাই সংক্ষেপে পুনরাবৃত্তি করিল। রসরাজ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, যবনের রাজ্যে হিন্দুর ধর্ম, কৃষ্টি, স্বাধীনতা সবই নির্মূল হয়েছে। তুমি পালিয়ে এসেছ, ভালোই করেছ। দক্ষিণ দেশে এখনো স্বাধীনতা আছে, কিন্তু কদিন থাকবে কে জানে। আচ্ছা, আজ তোমরা এসো বৎস। অর্জুন বর্মা উঠিয়া দাঁড়াইল। চিপিটক চোখ পাকাইয়া বলিলেন, আজ ছেড়ে দিলাম, কিন্তু পরে যদি জানতে পারি তুমি গুপ্তচর, তাহলে তোমার মুন্ড কেটে নেব। রসরাজ বললেন, চিপিটক, তোমার বায়ু বৃদ্ধি হয়েছে, এসো ঔষধ দিই। বাহিরে দাঁড়াইয়া দুই রাজকন্যা ছিদ্রপদে সবই প্রত্যক্ষ করিয়াছিলেন এবং অতি কষ্টে হাস্য সংবরণ করিয়া রাখিয়াছিলেন। পালা শেষ হইলে তাহারা পা টিপিয়া টিপিয়া ফিরিয়া আসিলেন এবং মুক্ত পটপত্তনে দাঁড়াইয়া অন্য নৌকার দিকে চাহিয়া রহিলেন। ক্ষণেক পরে অর্জুন বর্মা রক্ষীদের সঙ্গে বাহির আসিল। তাহার মুখে একটা চাপা হাসি। রাজকুমারীদের দেখিয়া সে সসম্ভ্রমে যুক্ত পানি হইয়া অভিবাদন করিল, তারপর ডিঙিতে নামিয়া বসিল। রক্ষী দুইজন দাঁড় টানিয়া সম্মুখে হাঙ্গরমুখী নৌকার দিকে চলিল। মণিকঙ্কনা সেই দিকে কটাক্ষপাত করিয়া লঘুস্বরে বলিল, অর্জুন বর্মা? হ্যাঁ ভাই, সত্যিই ছদ্মবেশে দাপর যুগের অর্জুন নয় তো? বিদ্যুন্মালা ঈষৎ ভর্ৎসনা ভরা চক্ষে মণিকঙ্কনার পানে চাহিয়া তাহার লঘুতাকে তিরস্কৃত করিলেন। সেদিন সন্ধ্যাকালে নদী মধ্যস্থ একটি দ্বীপের প্রস্তরময় তীরে নৌকা বাঁধা হইল। দিনের গলদঘর্ম প্রখরতার পর চন্দ্রমা শীতল রাত্রি পরম স্পৃহণীয়। নৈশাহারের পর দুই রাজকন্যা মাঝিদের আদেশ দিলেন, তাহারা পাটাতন দিয়া নৌকা হইতে দ্বীপ পর্যন্ত সেতু বাঁধিয়া দিল। রাজকন্যারা দ্বীপে অবতরণ করিলেন। জনশূন্য দ্বীপ, কঠিন কর্কশ ভূমি, থোপো মাটি। অনেক দিন তাহারা মাটির স্পর্শ অনুভব করেন নাই। দুই ভগিনী হাত ধরাধরি করিয়া চন্দ্রালোকে পদচারণ করিতে লাগিলেন। নৌকা তিনটি পরস্পর শতহস্ত ব্যবধানে নিথর দাঁড়াইয়া আছে।
যেন তিনটি অতিকায় চক্রবাক রাত্রিকালে দ্বীপ প্রান্তে আশ্রয় লইয়াছে, প্রভাত হইলে উড়িয়া যাইবে। সহসা হাঙ্গরমুখী নৌকা হইতে মৃদঙ্গ মন্দিরার নিক্ষণ ভাসিয়া আসিল। দুই রাজকন্যা চমকিয়া সেই দিকে দৃষ্টি ফিরাইলেন। শত হস্ত দূরে হাঙ্গরমুখী নৌকার পাটাতনের উপরে কয়েকটি লোক গোল হইয়া বসিয়াছে, অস্পষ্ট আবছায়া কয়েকটি মূর্তি। তারপর মৃদঙ্গ মন্দিরার তালে তালে উদার পুরুষকণ্ঠে জয়দেব গোস্বামীর গান শোনা গেল, মাধবে মা কুরু মানিনী মানময়ী। বলরাম জাতিতে কর্মকার হইলেও সঙ্গীতজ্ঞ এবং সুকণ্ঠ। সে নৌকা যাত্রার সময় মৃদঙ্গ এবং করতাল সঙ্গে আনিয়াছিল। তারপর নৌকায় আরো 2-4 জন সঙ্গীত রসিক জুটিয়া গিয়াছিল। মন উচ্চাটন হইলে তাহারা মৃদঙ্গ মন্দিরা লইয়া বসিত। পূর্ব ভারতে জয়দেব গোস্বামীর পদাবলী তখন সকলের মুখে মুখে ফিরিত। ভাষা সংস্কৃত হইলে কি হয়, এমন মধুর কমলকান্ত পদাবলী আর নাই। বলরামের দলের মধ্যে অর্জুন বর্মাও ছিল। সে গাহিতে বাজাইতে জানে না, কিন্তু সঙ্গীত রস উপভোগ করিতে পারে। তাই আজ বলরামের আহ্বানে সেও নৈশ কীর্তনে যোগ দিয়াছিল। ধিক্তান ধিক্তান বলরামের মৃদঙ্গ বাজিতে লাগিল। ধ্রুবপদ আরেকবার আবৃত্ত করিয়া সে অন্তরা ধরিল। তাল ফলাদপি গুরুমতি সরসম কিমু বিফলি কুরুষে কুচ কলসম মাধবে মা কুরু মানিনী মানময়। নিস্তরঙ্গ বাতাসে রসের লহর তুলিয়া অপূর্ব সঙ্গীত প্রবাহিত হইল। দূরে দাঁড়াইয়া দুই রাজকন্যা মুগ্ধভাবে শুনিতে লাগিলেন। তাহারা কলিঙ্গের কন্যা, জয়দেবের পদ তাহাদের অপরিচিত নয়, কিন্তু এমনি নিরাবিল পরিবেশের মধ্যে এমন গান তাহারা পূর্বে কখনো শুনেন নাই। শুনিতে শুনিতে তাহাদের দেহ রোমাঞ্চিত হইল, হৃদয় নিবিড় রসাবেশে আপ্লুত হইল। মধ্যরাত্রে সঙ্গীত সভা ভঙ্গ হইল। দুই রাজকন্যা নিঃশব্দে ময়ূরপঙ্খী নৌকায় উঠিয়া রহিলেন। রই ঘরে গিয়া শয্যায় পাশাপাশি শয়ন করিলেন। কথা হইল না। দুইজনে অর্ধ নিমীলিত নেত্রে পরস্পর চাহিয়া একটু হাসিলেন। তারপর চক্ষু মুদিয়া সঙ্গীতের অনুরণন শুনিতে শুনিতে ঘুমাইয়া পড়িলেন। হৃদয়ে রসাবেশ লইয়া নিদ্রা চাইলে কখনো কখনো স্বপ্ন দেখিতে হয়। সকলে দেখে না, কেহ কেহ দেখে। দুই রাজকন্যার মধ্যে একজন স্বপ্ন দেখিলেন স্বয়ংবর সভা। রাজকন্যা বীর্যশুল্কা হইবেন। তিনি মালা হাতে সভার মধ্যস্থলে দাঁড়াইয়া আছেন। চারিদিকে রাজন্য বর্গ। যিনি জলে ছায়া দেখিয়া শূন্যে মৎস্যচক্ষু বিদ্ধ করিতে পারিবেন, তাহার গলায় রাজকন্যা মালা দিবেন। একে একে রাজারা স্বরক্ষেপ করিলেন, কিন্তু কেহই লক্ষ্যভেদ করিতে পারিলেন না। রাজকন্যার মনে অভিমান জন্মিল, অর্জুন কেন আসিতেছেন না? অন্য কেহ যদি পূর্বেই লক্ষ্যভেদ করেন তখন কি হইবে? অবশেষে ছদ্মবেশী অর্জুন আসিয়া ধনুর্বাণ তুলিয়া লইলেন। জলে ছায়া দেখিয়া ঊর্ধ্বে মৎস্য চক্ষু বিদ্ধ করিলেন। অভিমানের সঙ্গে আনন্দ মিশিয়া রাজকুমারীর চক্ষে জল আসিল। তিনি অর্জুনের গলায় মালা দিলেন। অর্জুন ছদ্মবেশ ত্যাগ করিয়া রাজকন্যার সম্মুখে নতজানু হইলেন, বলিলেন, মা গুরু মানিনী মানময়ী। বন্ধুরা, আজ আমরা প্রথম পর্ব 7 পর্যন্ত পড়া শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে পড়বার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।